মা, অনেকদিন হলো আমি শিকার করতে যাচ্ছি না। তুমি অনুমতি দিলে আমি এবার পাখি শিকার করতে যাব। কিন্তু বাবা, বনে তো অনেক হিংস্র পশু আছে, যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। মা, তুমি চিন্তা করো না। তুমি তো জানোই আমি পাখি শিকার করতে অনেক ভালোবাসি। আর আমার কিছু হবে না। ঠিক আছে বাবা, তুমি তাহলে যাও, আর সাবধানে বাড়ি ফিরে এসো। ঠিক আছে মা। একথা বলে ইথালিন রাজ্যের রাজপুত্র শিকার করতে বের হলেন। আর সে ঘোড়া নিয়ে বনের দিকে যাত্রা শুরু করলেন। আর কিছু সময় পর সে বনে পৌঁছে গেলেন। বাহ, এই বনটা তো অনেক সুন্দর। আমি আজ এখান থেকেই অনেকগুলো পাখি শিকার করব। একথা বলে রাজপুত্র বনের আরো ভেতরে গেল আর ঘোড়া থেকে নেমে পাখি শিকার করতে লাগলো। তখনই সে একটি সাপ দেখতে পেল। আরে, এ তো দেখছি সাপ। আমি তো সাপকে অনেক ভয় পাই। সাপ যদি একবার আমাকে ছোবল দেয় আমি তো মরে যাব। আর সেই সাপটিও রাজপুত্রের সামনে যেতে লাগলো। আর রাজপুত্র ভয়ে চেঁচাতে লাগলো। আ বাঁচাও! রাজপুত্রের চিৎকারের আওয়াজ শুনে সেখানে একটি মেয়ে চলে এলো। আর মেয়েটি সাপটিকে সেখান থেকে সরিয়ে দিল। আরে, এই মেয়ে, কে তুমি? তোমার তো দেখছি অনেক সাহস। আমার নাম পারুল। আমি যে এই বনেই থাকি। আমার যে থাকার কোনো জায়গা নেই। এখানেই থাকো মানে? এখানে তো অনেক হিংস্র পশু পাখি আছে। আর এমন সাপ আছে। তোমার কি ভয় করে না? এখন আর ভয় করে না। দেখলেন না, সাপটিকে আমি সরিয়ে দিলাম। সাপও আমাকে দেখে ভয় পেয়ে যায়। তোমায় অনেক ধন্যবাদ। তুমি যে আমার জীবন বাঁচালে। তুমি কি আমার সাথে আমার রাজপ্রাসাদে যাবে? আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমায় সাহায্য করতে চাই। একথা শুনে মেয়েটি রাজি হয়ে গেল আর রাজপুত্রের সাথে রাজপ্রাসাদে চলে গেল। অন্যদিকে রাজপুত্র তার মাকে সব ঘটনা জানিয়ে দিল। তোমায় অনেক ধন্যবাদ মা, তুমি যে আমার ছেলের জীবন বাঁচিয়েছো। আজ থেকে তুমি এই রাজ্যে দাসীর কাজ করবে। আপনাকে অনেক ধন্যবাদ রানীমা, এই রাজ্যে আমায় থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এরপর পারুল সেখান থেকে চলে গেল আর সে রাজ্যে দাসীর কাজ করতে লাগলো। একদিন রানীমা অনেক অসুস্থ হয়ে গেল। রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি থাকতে আপনার কিছু হবে না। আমি আপনার খেয়াল রাখবো। এরপর থেকে পারুল তার রানীমার খেয়াল রাখতে লাগলো। সারা রাত জেগে জেগে সেবা করত। রাজ্যের সবার সাথে অনেক ভালো সম্পর্ক গড়ে উঠলো। রাজ্যের সবাই পারুলকে অনেক ভালোবাসতে লাগলো। রানীমা সুস্থ হয়ে গেল। হ্যাঁ রে মা, তোমার হাতে যে জাদু আছে, আর তাই তো আমি এত তাড়াতাড়ি সুস্থ হলাম। আপনারা আমায় শুধু আশীর্বাদ করুন রানীমা, আমি যেন আপনাদের পাশে সব সময় থাকতে পারি। পারুল ও রানীমা কথা বলতে লাগলো। তারপর পারুল সেখান থেকে চলে গেল আর কাজ করতে লাগলো। সে সময় পারুল দুটি লোকের কথোপকথন শুনতে পেল। আমরা তো এই রাজপ্রাসাদে অনেক বছর থেকেই আছি। রাজা ও রানীমা আমাদের অনেক বিশ্বাস করে। আর আমরা যদি রানীমাদের ওই সিন্ধুকের ঘর থেকে কিছু গহনা চুরি করি, তাহলে কেউ আমাদের সন্দেহ করতে পারবে না। তুই একদম ঠিক কথাই বলছিস। আর সেই গহনাগুলো বিক্রি করে আমরা সমান ভাগে ভাগ করে নিব। আমরা তো অনেক বড়লোক হয়ে যাব। রাজার ধন যে আমাদের কাছে চলে আসবে। আর আমরা পরশুদিন রাতে এই কাজ করব। এই সবগুলো কথা পারুল শুনতে পেল। হায় ভগবান, এই কি সর্বনাশ! ওরা যে রাজ্যের ক্ষতি করতে চাইছে, রানীর গহনা চুরি করার মতলব করছে। না না, আমি থাকতে তাদের কখনোই এ কাজ করতে দিব না। এরপর পারুল তার রানীমার কাছে যায় আর এসব কথা বলে দেয়। কিন্তু রানীমা পারুলের কথা বিশ্বাস করে না।
না না পারুল, আমি যে তোমার কথা মানতে পারছি না। তারা এই রাজ্যে অনেক বছর থেকে রয়েছে, তারা আমাদের এত বড় সর্বনাশ করতে পারবে না। রানীমা, আমি একদম সত্যি কথাই বলছি। আমার এই কথা যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব, আর যদি সত্যি প্রমাণিত হয় তাহলে রাজপুত্রের সাথে আমায় বিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি রাজি। পরশুদিন রাতেই তাদের উপর আমাদের নজর রাখতে হবে। আপনি আমার সঙ্গে থাকবেন। একথা বলে পারুল সেখান থেকে চলে গেল। এভাবেই সে দিনটা কেটে গেল। পরশুদিন রাতে পারুল ও রানীমা নজর রাখতে লাগলো। সেই সময় তারা সেই লোকদেরকে দেখতে পেল, যারা গহনা চুরি করে বের হচ্ছিল। তাড়াতাড়ি কেউ দেখার আগে পালা এখান থেকে, কেউ যেন আমাদের দেখতে না পারে। এসব বলে তারা পালাতে লাগলো। তখনই পারুল তাদের ধরে ফেললো। এই দাঁড়াও তোমরা। এ তোমরা, আমরা কিছু করিনি, আমাদের ধরেছো কেন? তোমরা কিছু করনি তাই না? তোমাদের হাতে ওটা কি দেখি? দেখাও কি রেখেছো হাতে। ও তাহলে এই ব্যাপার, তোমরা তাহলে আমার এত বড় ক্ষতি করতে চাইছো তাই না? পারুলের কথা আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন বিশ্বাস করতে হচ্ছে। রানীমা, আপনি আমাদের ক্ষমা করে দিন, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা আর কখনোই এরকম কাজ করব না। তোমরা যে কাজ করেছো তার ক্ষমা হতে পারে না। তোমরা এই রাজ্য থেকে এখনই চলে যাও। রানীমা, এবার তো আপনি আমার শর্ত রাখবেন। অবশ্যই রাখবো। পরদিন সকালে রানীমা রাজ্যের সবার সামনে পারুলের শর্তর কথা বলে। পারুলের সাথে রাজপুত্রের বিয়ে দেওয়া হয়, আর পারুল দাসী থেকে রানী হয়ে ওঠে। মণিপুর নামক একটা খুবই দুর্ভিক্ষ আর গরিব গ্রাম ছিল। সেখানে প্রায় 60টি পরিবার একসাথে বাস করত। গ্রামে কারো মনে কাউকে নিয়ে কোনো হিংসাই ছিল না, তাই সবাই সবার সাথে মিলেমিশে থাকতো। রাজেন্দ্র, যে কিনা মণিপুর গ্রামের প্রধান ছিল, সেও তার পরিবার নিয়ে সে গ্রামেই বাস করত। আজ তার মেয়ে শিলা বিদেশ থেকে দেশে ফিরছিল, তাই গ্রাম ফুল পাতা দিয়ে সাজানো হচ্ছিল। আরে রাজু, হৃদয়, থামো, এবার আর কত সাজাবে এই গ্রামকে? আরে প্রধান মশাই, এ তো কিছুই না। যদি আমাদের সাধ্য থাকতো তো এই পুরো গ্রাম তারার মতো চকচক করত। হয়েছে হয়েছে, যা করেছো তাই অনেক, আর কিছুই করতে হবে না। সবাই এসব নিয়ে কথা বলছিল, তখনই হঠাৎ সবার নজর যায় লাগেজ হাতে নিয়ে আসা শিলার উপর। শিলাকে দেখে প্রধানের চোখ জলে ভিজে যায়। আরে আমার শিলা মা, এসে গেছিস তুই? আয় মা, আয়। শিলা তাড়াতাড়ি করে রাজেন্দ্রের পা ধরে প্রণাম করে, যা দেখে সবাই শিলার অনেক প্রশংসা করতে থাকে। দেখলেন তো প্রধান মশাই, আমাদের শিলামা বিদেশ থেকেও নিজের গ্রামের মাটির ঐতিহ্য ভোলেনি। কাকা, আমি বিদেশ থাকি বলে কি নিজের গ্রামের মাটির ঐতিহ্য ভুলে যাব? তা কি কখনো হয় নাকি? আমি সব সময় আমার ঐতিহ্য মেনে চলি। হ্যাঁ মা, দেখ তুই আসবি বলে সবাই পুরো গ্রাম কিভাবে সাজিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। তোমরা সবাই এত কিছু করেছো। তুমি আসবে শুনে গ্রামের সকলেই খুব উৎসাহিত। সত্যি আমি অনেক খুশি হয়েছি তোমরা আমার জন্য এত কিছু করেছো। হ্যাঁ মা, চল এখন আগে খাওয়া দাওয়া করে নে। এরপর শিলা তার বাড়ি যায় আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। রাত 4টা বাজতেই গ্রামের সব মহিলারা বদনা হাতে নিয়ে শিলাদের বাড়িতে যায়। দিদি, ও দিদি, ভোর হতে চললো যে, চলো তাড়াতাড়ি। দিদি, ও দিদি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও
দিবি নাকি? এরপর প্রধানের গিন্নি শিলাকে গিয়ে ডাকতে থাকে। শিলা, শিলা, উঠ ঘুম থেকে, শৌচালয় করতে যেতে হবে, উঠ জলদি, না হয় সকাল হয়ে যাবে, উঠ। শিলা আর কোনো কথা না বলে সবার সাথে যেতে থাকে। আজ থেকে শিলা তুইও আমাদের মহিলা গ্যাংয়ের সদস্য। হা হা হা, চল চল। শিলা তাদের সাথে যায়। তারা সকলে মিলে একটা মাঠে যায়। সব মহিলা ঝোপঝাড়ের মধ্যে বসে পড়ে, কিন্তু শিলা লজ্জায় কোথাও বসতে পারে না। আরে শিলা, লজ্জা কিসের? বসে পড়। লজ্জা করলে কি আর চলবে? আয় আয় বস। কোনোভাবে সেখান থেকে সবাই চলে আসে, কিন্তু শিলার মাথায় ঘুরছিল অন্য কিছু। আমি এত বছর বাইরে ছিলাম, কিন্তু এই এত বছরে গ্রামের একটা শৌচালয় বানানো হয়নি। না, এটা তো ঠিক না। এভাবে তো পরিবেশ দূষিত হবে। বাবার কাছে এই বিষয়ে কথা বলতে হবে। শিলা এসব ভাবতে ভাবতে তার বাবার কাছে যায় আর বলে, বাবা, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ মা, বল, কি বলবি? আমার মাথায় একটা কথাই ঘুরছে, যে এত বছরেও গ্রামে একটা শৌচালয় বানানো হয়নি। গ্রামের মহিলারা এভাবে মাঠে গিয়ে শৌচালয় করে, এটা তো একটা লজ্জাজনক ব্যাপার বাবা। মা, এমন না যে আমি চেষ্টা করিনি। অনেকবার সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে, কিন্তু সরকার এতে কোনো কর্ণপাতই করেনি। এছাড়া আর কি করব বল, আমার তো করার কিছুই নেই। বাবা, সরকারকে কেন লাগবে বলো তো? আর সরকারের কাছে আবেদন করারই বা কি আছে? পাকা শৌচালয় বানানোর জন্য। বাবা, তুমি কি জানো না কাঠ দিয়ে শৌচালয় বানানো যায়? তা কিভাবে? এই সম্পর্কে তো আমি কিছুই জানি না। তুমি আমাকে একটা ভালো কাঠমিস্ত্রির কাছে নিয়ে যাও তো। আচ্ছা, ঠিক আছে, চল। এই যে, এই হলো হৃদয়, আমাদের গ্রামের সবচেয়ে ভালো কাঠমিস্ত্রি। যা বলার ওকেই বুঝিয়ে বল। কাঠ দিয়ে শৌচালয় বানাতে হবে। কাঠ দিয়ে শৌচালয়? কিন্তু তা কি করে? আমি তো এই সম্পর্কে কিছুই জানি না। আর কিভাবে যে বানায় তার কোনো নকশাও আমার নেই। কাকা, নকশার কোনো দরকার নেই। আমি যেভাবে বলবো সেভাবে করলেই হবে শুধু। আচ্ছা মা, তুমি আমাকে বলো। প্রথমত একটা নির্দিষ্ট জায়গা খুঁজতে হবে, তারপর সেখানে মাটি খুঁড়তে হবে, আর খোঁড়ার পর সেখানে রিং বসাতে হবে। আর বাকি কাজ কিভাবে করতে হবে তা পরেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তবে কাজে লেগে পড়া যাক। তোরা কাজ শুরু কর, গ্রামের সবাই তোদেরকে সাহায্য করবে। এরপর সবাই শৌচালয় বানানোর কাজে লেগে পড়ে। গ্রামের সবাই সেখানে সাহায্য করতে থাকে। কেউ মাটি খোঁড়ায় ব্যস্ত, তো কেউ কাঠ লাগানোয় ব্যস্ত। এভাবে 2 দিনের মধ্যেই 2টি শৌচালয় বানানো শেষ হয়ে যায়। সবাই এতে অনেক খুশি হয়। এই প্রথম আমাদের গ্রামে শৌচালয় হয়েছে। আমরা আমাদের লাজ লজ্জা ভুলে গিয়ে মাঠে খোলামেলা জায়গায় শৌচালয় করতে হতো, আর আজ তার থেকে আমাদের মুক্তি হলো। আর সবকিছু হয়েছে শিলা মায়ের জন্য। শিলা না আসলে হয়তো গ্রামের এমন উন্নতি হতো না। এখন আর কাউকে বাইরে গিয়ে শৌচালয় করতে হবে না। নিজেদের গ্রাম পরিষ্কার রাখার চেষ্টা করো। এরপর সবাই খুশি মনে শৌচালয়ে যেত। এভাবেই দিন কাটতে থাকে। আর ধীরে ধীরে এই কাঠের বানানো শৌচালয়ের কথা বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, আর সরকারের কাছেও এ খবর যায়। বিভিন্ন সাংবাদিকরা সেই গ্রামে আসে। আপনাদের এই বুদ্ধি কি করে আসলো?
তাও আবার কাঠের শৌচালয়। এই বুদ্ধি আমার মেয়ের। আমরা সরকারের কাছে অনেক অনুরোধ করেও কোনো লাভ হয়নি, তাই আমরা নিজেরা মিলে এটা বানিয়েছি। সত্যি এটা অসাধারণ। এভাবেই তাদের দিন কাটতে থাকে। প্রায় 2 বছর কেটে যায়। হঠাৎ একদিন গ্রামে বড় ট্রাক দিয়ে ইট বালু নিয়ে আসে। সেটা সরকার পাঠায়, আর তা দিয়ে গ্রামে পাকা শৌচালয় বানানো হয়। আমরা এতদিন থেকে শৌচালয় ব্যবহার করছি। এই শৌচালয় এখানেই থাকবে, সরকারের কোনো ভরসা নেই। হ্যাঁ, ঠিক বলেছ, আমরা সকলেই একমত। এরপর থেকে সবাই সেখানে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মেয়েটাকে নিয়ে তো আর পারছি না। কেন, তোমার আবার কি হলো? তোমার মেয়ের ঘুমের মধ্যে বিছানা ভেজানোর বদ অভ্যাস তো কোনোভাবেই বন্ধ করতে পারলাম না। এভাবে দীপার মা আর বাবা দীপাকে নিয়ে বারান্দার চেয়ারে বসে গল্প করছিল। দীপার একটা রোগ ছিল, ছোটবেলা থেকে ঘুমের মধ্যে বিছানা হিসু করে বিছানা ভিজিয়ে ফেলতো। দীপা ক্লাস 10-এ পড়তো, তবু এই সমস্যা থেকে দীপা বেরিয়ে আসতে পারেনি। দীপার মা বাবা কথা বলতে বলতে দীপা স্কুল থেকে বাড়ি আসে। এরপর, মা, বাবা, তোমরা কি করছো এখানে? না রে মা, কিছু না, যা তুই ঘরে যা। ঠিক আছে। এই বলে দীপা ঘরে যায়। তবে দীপার মা বাবা বলে, মেয়ে তো বড় হয়েছে, ওকে তো বিয়ে দিতে হবে। ওর এমন অবস্থায় কিভাবে বিয়ে দেব? এখনো তো ছোট মানুষের মতোই, বিয়ে হলে হয়তো সব বুঝতে পাবে, তখন নিজেই ঠিক হয়ে যাবে। তা হবে হয়তো। তুমি ছেলে দেখা শুরু করো, মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেব। ঠিক আছে, আমি ঘটকের সাথে কথা বলবো তাহলে। এরপর এভাবেই কিছুদিন যায়। তারপর একদিন সকালে দীপা কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে তার মা বাবার কাছে যায়। দীপার বাবা তখনও ঘুমাচ্ছিল, আর দীপার মা ঘরে কাজ করছিল। তখনই, মা, মা। আরে মা, কাঁদছিস কেন? দীপার কান্না শুনে দীপার বাবাও ঘুম থেকে জেগে উঠে বসে আর বলে, আরে মা, কি হলো, এভাবে কাঁদছিস কেন? আমি আজকেও বিছানা ভিজিয়ে ফেলেছি। কবে যে ঝামেলা শেষ হবে? তোর এই সমস্যার জন্য তোর বিছানা ধুতে ধুতেই আমার জীবনটাই শেষ হয়ে যাবে। তোর আর ভালো লাগে না। দীপা তার মায়ের কথা শুনে রাগ করে আবার তার ঘরে যায়। মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, এত জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। আরে তুমি রাগ করো না তো, ও তো আমাদেরই মেয়ে। এভাবে কিছুদিন যায়। তারপর দীপার মা বাবা দীপার জন্য ছেলে ঠিক করে। তারপর সুস্থভাবে বিয়েটা হয়ে যায় দীপার। তবে বিপত্তি ঘটে বিয়ের পরের দিন সকালে দীপার শ্বশুর বাড়িতে। মা, মা, বাবা। দীপার স্বামীর এমন চিৎকার শুনে দীপার স্বামীর ঘরে তার শ্বশুর শাশুড়ি এসে হাজির হয়, আর দীপা বিছানায় বসে কাঁদতে থাকে। আরে বাবা, এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? কি হয়নি সেটা বলো মা। আর বৌমা এভাবে কাঁদছে কেন? তোমাদের গুণধর বৌমা বিছানায় প্রসাব করেছে। কি? ছি ছি, এসব কি বলছিস তুই? আমি কিছুই ভুল বলছি না, তোমার গুণধর বৌমাকেই বলো। কি হয়েছে বৌমা, সত্যি করে বলো। আসলে আসলে মা, আমতা আমতা না করে সত্যি কথা বলো। মা, আমি ছোটবেলা থেকেই এমন, এটা আমার প্রবলেম। ঘুমালেই জানি না কিভাবে বিছানায় প্রসাব করে ভিজিয়ে ফেলি। ছি মা ছি, তোমরা আর মেয়ে পেলে না?
আমি এমন মেয়েকে কখনোই মেনে নেব না। তোমার মা বাবা আমাদের ঠকিয়েছে। অসুস্থ মেয়েকে আমাদের ঘরে গড়িয়ে দিয়েছে তোমার মা বাবা। মা, আমি কিন্তু এই মেয়ের সাথে কোনোভাবেই সংসার করব না। এই অলক্ষী মেয়েকে আমি আমার বাড়িতে রাখবো না। দয়া করুন মা, আমাকে আমার সাথে এমন অন্যায় করবেন না প্লিজ। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, অলক্ষী মেয়ে কোথাকার। দীপা অনেক আকুতি মিনতি করার পরেও তার শ্বশুর বাড়িতে তাকে থাকতে দেয়নি। এরপর থেকে দীপাকে তার সমস্যার জন্য সারা জীবন তার বাবার বাড়িতেই থাকতে হয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।